শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আশা করি সঠিক সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং ভালো মতো স্পেশাল টেস্ট দিচ্ছ। আগামীকালকে ইকোনমিক্স স্পেশাল টেস্ট আছে, ফার্স্ট ইয়ার তোমাদের। তো আমরা দেখো আগামী দিনের জন্য কিছু কোশ্চেন সলিউশন করব, যে আমরা পরীক্ষার আগে বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমার বইয়ের পেছনে দেখো, পেছন দিকে এই বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে। আমরা এই বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব, কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে বোর্ডে প্রশ্ন এসেছে ওই প্রশ্নগুলো দেখলে আমরা খুব ভালো মতো আমাদের উত্তর করতে পারবো আশা করি। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়তে মৌলিক অর্থনীতির সমস্যার সমাধান, এই অধ্যায়ের উপর প্রশ্ন হবে। এক কথা উত্তরগুলো কেমন থাকবে? এক কথা উত্তর সংজ্ঞা প্যাটার্নে থাকবে। দুষ্প্রাপ্যতা কাকে বলে, যেমন এখানে প্রথমে আছে দেখো, দুষ্প্রাপ্যতা কাকে বলে। থাকতে পারে সম্পদ কাকে বলে, অভাব কাকে বলে, অর্থনীতি কত প্রকার, অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এই জিনিসগুলো থাকতে পারে। আসতে পারে সুযোগ ব্যয় কাকে বলে। দেখো প্রথম প্রশ্ন যদি এই প্যাটার্নে থাকে, এই যে চিত্র আঁকা অবস্থায় থাকে, চিত্র একে দেওয়া আছে এখানে দেখো, এই পাশে দেখা আছে, তুমি দেখতে পাচ্ছ হয়তো, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য, ঠিক না? একটু লক্ষ্য করো। এইদিকে লম্ব অক্ষে এক্স এবং ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই দেওয়া আছে। চিত্র দেওয়া আছে দেখো, এই এ বি সি ডি, তার মানে এ বি সি ডি, এই যে এই রেখাটা চলে আসলো, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা, ঠিক না? আমরা দেখব প্রথম অবস্থায় কি কি প্রশ্ন করা হয়েছে এবং আমরা প্রশ্ন উত্তর করব। আমরা চিত্র দেখেই চিত্রের কিছু বৈশিষ্ট্য বুঝতে পারবো। চিত্র দেখে প্রশ্ন করা লাগবে না, আমরা এই চিত্রকে ভালো করে ফলো করি। দেখো আমি বললাম এই পাশে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেওয়া, ভূমি অক্ষে এক্স দ্রব্য দেওয়া আছে। এখানে দেখো মাঝখানে এই যে এ বি সি ডি, এই বিন্দুগুলোকে বললাম উৎপাদন সম্ভাবনা রেখা। এর বাইরে অবস্থান করছে এফ বিন্দু। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি অবস্থান করে সেটা কি হবে? সেটা উৎপাদন হবে না, হবে না। এটা অবশ্যই উৎপাদন হবে না। কারণ কি? এটা অসম্ভব, অযৌক্তিক। কারণ তোমার অ্যাফোর্ড রয়েছে এই পর্যন্ত, তোমার ক্ষমতা রয়েছে এ বি সি ডি ই সর্বোচ্চ বিন্দু এখানে উৎপাদন করা, কিন্তু এফ বিন্দুতে তোমার উৎপাদন করা সম্ভব নয়। তাহলে এটা অযৌক্তিক, অসম্ভব। ই বিন্দু দেখো, ই বিন্দু কি বলছে? ই বিন্দু দেখো, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনার ভেতরে অবস্থান করছে, এ বি সি ডি এর ভেতরে অবস্থান করছে। তার মানে এইটা উৎপাদন করা সম্ভব, কিন্তু ঘটনা হচ্ছে কি, তোমার ক্ষমতা রয়েছে এই ওপরে যাওয়ার, এর ওপরে যাওয়ার, কিন্তু তুমি না যে নিচে অবস্থান করছো। তাহলে এটা কি হবে? এটা সম্ভব, কিন্তু এটা অযৌক্তিক। তাহলে যৌক্তিক হবে কোথায় উৎপন্ন করলে? এ বি সি ডি এই বিন্দুগুলোতে উৎপন্ন করলে যৌক্তিক হবে। যাই হোক, আমরা চিত্র দেখে বুঝতে পারলাম এখান থেকে প্রশ্ন কি হবে। আমরা প্রশ্ন এখনো ফলো করিনি, এবার প্রশ্ন আসি। প্রথমত দুষ্প্রাপ্যতা কাকে বলে? তো অভাবের তুলনায় সম্পদ স্বল্প এবং অপর্যাপ্ততাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা, সম্পদ স্বল্প, ঠিক না? সম্পদ স্বল্প এবং এই আর বলছে সম্পদ স্বল্পতা বা অপর্যাপ্ততা হচ্ছে অর্থনৈতিক দুষ্প্রাপ্যতা। মিশ্র অর্থব্যবস্থায় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? মিশ্র অর্থব্যবস্থায় মূল্য কিভাবে নির্ধারণ করা? আমরা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য যখন পড়ছি তখন কিন্তু এখানে দেখছিলাম যে ওখানে কি ছিল, মিশ্র অর্থনীতি ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ছিল, ঠিক না? তার মানে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করতে পারে। দেখো আমরা একটু দেখি, মিশ্র অর্থব্যবস্থায় প্রধানত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা বাজার মূল্য নির্ধারিত। এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বললাম, তার মানে আমি বলছি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কেমন? বিক্রেতা এবং ক্রেতা দুইজন যে দর কষাকষি করবে, দর কষাকষি করার ফলে মূল্য নির্ধারণ করা হবে। যেমন আমি আমরা এই যে এইরকম তোমার চাহিদা এবং যোগান রেখা দেখেছিলাম, এদিকে চাহিদা এদিকে যোগান, এই মিলে যেখানে ভারসাম্য হয়ে গেল, এইটা হচ্ছে ভারসাম্য দাম, আর নিচে যেটা থাকবে ভারসাম্য পরিমাণ। তাহলে এইটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার চিত্র, যে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হবে সেটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তবে মূল্য নির্ধারণে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের সময় সরকারি হস্তক্ষেপ পরিলক্ষিত হয়। আরেকটা ব্যাপার, আমরা অর্থব্যবস্থা পড়ছিলাম, অর্থব্যবস্থার ভিতরে ছিল নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটা ছিল ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। এই দুইটা অর্থব্যবস্থা মিলেই হয়েছে মিশ্র অর্থব্যবস্থা।
তাহলে মিশ্র অর্থব্যবস্থায় কি বলছিলাম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ থাকে না থাকে না, সরকারি হস্তক্ষেপ বিরাজমান নয়, কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা বা সরকারি হস্তক্ষেপ বিরাজমান। আর মিশ্র অর্থব্যবস্থার কথা বলছিলাম যে এই দুইটা মিলে ভালোগুলো নেওয়া হবে, খারাপগুলো বাদ দেওয়া হবে। তার মানে এখানে মিশ্র অর্থব্যবস্থায় সরকারি অর্থব্যবস্থা এবং বেসরকারি অর্থব্যবস্থা দুইটাই বিদ্যমান, কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থা শুধু সরকারি অর্থব্যবস্থা বিদ্যমান, কেন্দ্রীয় পরিকল্পনা থাকে। আর তোমার যেটা পুঁজিবাদীতে শুধুমাত্র সরকারি অর্থব্যবস্থা বিদ্যমান নয়, বেসরকারি অর্থব্যবস্থা বিদ্যমান। তার মানে এখানে সরকারি বেসরকারি দুইটাই থাকবে। এই জন্য বলা আছে যখন মুদ্রাস্ফীতি দেখা দেবে এবং মুদ্রার সংকোচন দেখা দেবে, ওই সময় কি আসবে, সরকার আসবে। তার মানে সরকারি হস্তক্ষেপ এখানে আছে। মিশ্র অর্থব্যবস্থায় ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা বাজার দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে যেটা আমি চিত্র এঁকে দেখালাম, চাহিদা এবং যোগান রেখার দ্বারা। এক্ষেত্রে বাজার চাহিদা যোগান ভূমিকা রাখে। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগানের উপর নির্ধারণ করা হলেও দাম স্তর অতিরিক্ত ঊর্ধ্বগতি হলে সরকার হস্তক্ষেপ করে। এই যে বারবারই কিন্তু বলা হচ্ছে যে যখন সমস্যা দেখা দেবে তখন সরকারি হস্তক্ষেপ বিদ্যমান। এছাড়া অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম সরকারি নিয়ন্ত্রণ রাখে। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারণ হলেও কিছু কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ বিদ্যমান। মূল কথা এখানে তাহলে বুঝতে পারলাম আমরা যে কেন্দ্রীয় পরিকল্পনা থাকে, মানে সরকারি হস্তক্ষেপ থাকে, এবং বেসরকারি হস্তক্ষেপ থাকে। যখন বেসরকারি হস্তক্ষেপটা বেশি থাকে, যখন এটা ট্যাকেল দেওয়া সম্ভব হয় না, তখন সরকারি হস্তক্ষেপ আসে। মূল ব্যবস্থা হচ্ছে সরকারি অর্থব্যবস্থা এবং বেসরকারি অর্থব্যবস্থা। খুব সহজভাবে আমরা যে পয়েন্টগুলো পড়ছিলাম ওই পয়েন্টগুলো পড়লে আমরা এই প্রশ্ন খুব সুন্দরভাবে লিখতে পারবো। গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আমি প্রশ্ন চিত্র দেখে অনেক ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এবার গ নম্বর প্রশ্ন তোমার সহজ হয়ে যাবে। গ নম্বর বলছে উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা করো। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা এখানে কি আছে, মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, অর্থনৈতিক সমস্যা দেখা দিল দেখো। উৎপাদন সম্ভাবনা রেখা, যে আমি বলছিলাম পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যা নির্বাচন এর কথা উপস্থাপিত হয়েছে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার প্রত্যেকটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে, যেটা বলছিলাম। চলতি প্রযুক্তির সাপেক্ষে দিলে ভালো হবে অবশ্যই। দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখার মাধ্যমে কোনো দ্রব্য কতটুকু উৎপাদন করা হয় এবং তা ব্যাখ্যা করা যায়। উদ্দীপকের চিত্রে লক্ষ্য করা যায় যে উৎপাদন সম্ভাবনা পিপিসি বি বিন্দুতে ওয়াই দ্রব্য ও ওয়াই, বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে ওয়াই দ্রব্য ও ওয়াই এবং এক্স দ্রব্য ও এক্স, এ কথা আসছিল। ও এক্স ওয়ান পরিমাণ এবং সি বিন্দুতে ও ওয়াই দ্রব্য কতটুকু ছিল, ও ওয়াই টু, এবং দেখো এখানে দেখলে বুঝতে পারবা, এখানে সি বিন্দু, তাই না, সি বিন্দুতে ওয়াই দ্রব্য হচ্ছে ও ওয়াই টু, এটা হচ্ছে সি দ্রব্য। আর এক্স দ্রব্য কতটুকু হবে, ও এক্স টু। এটা আমরা চিত্র দেখে লিখতে পারবো। এখন প্রয়োজনের ভিত্তিতে উৎপাদককে কি করতে হবে, নির্বাচন করতে হবে তিনি কোন বিন্দুতে অবস্থান করবে। তিনি এ বিন্দুতে অবস্থান করবে, বি বিন্দুতে অবস্থান করবে, না সি বিন্দুতে অবস্থান করবে। এভাবে পিপিসি উৎপাদন সম্ভাবনার মৌলিক সমস্যা নির্বাচন এর বিষয় উপস্থাপন করে। তার মানে নির্বাচন বিষয়টা উপস্থাপন করা হচ্ছে। আসলে একজন উৎপাদক এক্স দ্রব্য যদি শুধু এক্স দ্রব্য উৎপাদন করে, তাহলে সে কতটুকু এই ডি বিন্দু পর্যন্ত উৎপাদন করতে পারে। আর যদি একজন উৎপাদক এই ওয়াই দ্রব্য উৎপাদন করে, তাহলে এ বিন্দু পর্যন্ত পারে। যদি একটা ছাড় দেয় তাহলে আরেকটা গ্রহণ করবে, একটা ছাড় দেয় আরেকটা গ্রহণ করতে পারবে, এইভাবে। এখানে আমাদের বোঝাচ্ছে যে সম্পদ স্বল্প, মানে অল্প জায়গা আছে, স্বল্প জায়গায় একজন কৃষক আসলে নির্বাচনের মাধ্যমে কত পরিমাণ নির্বাচন করে উৎপাদন করতে পারবে। সে সম্পূর্ণটা উৎপাদন করছে, দুইটা দ্রব্যই সম্পূর্ণ উৎপাদন করতে পারছে না। এজন্য তাকে কি করতেছে, নির্বাচন করতে হচ্ছে যে আসলে কতটুকু এই দ্রব্য আর কতটুকু এক্স দ্রব্য আর কতটুকু ওয়াই দ্রব্য উৎপাদন করবে। ই এফ বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাব্য যৌক্তিকতা নির্ণয় করা। আমি এখানে কিন্তু ফার্স্ট টাইমে বলে দিচ্ছি, এফ বিন্দুতে উৎপাদন করা অসম্ভব, অযৌক্তিক, এটা উৎপাদন করা যাবে না, অসম্ভব। আর ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু অযৌক্তিক। কারণ কি, এখানে তোমার এফোর্ট রয়েছে এ বি সি এর বেশি উৎপাদন করা, তুমি বেশি উৎপাদন না করে তুমি কম উৎপাদন করছো। এটা খুব সহজ একটা জিনিস। আমরা এখানে চিত্র আঁকবো ঘ নম্বরে, কারণ ঘ নম্বর 4 মার্কসের উত্তর আছে, এখানে 4 মার্কসের সময় আমরা চিত্রটা এঁকে দেবো। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ, উদ্দীপকের চিত্রে উল্লেখিত ই বিন্দুতে
অদক্ষ অঞ্চল। এই যে ই বিন্দু বললাম যে এই বিন্দুটা আছে কি হবে, সম্ভব কিন্তু অযৌক্তিক, তার মানে এখানে অদক্ষতা প্রকাশ করছে। আর এফ বিন্দুতে অর্জনযোগ্য, যা অসম্ভব অযৌক্তিক। এই অঞ্চল বিদ্যমান থাকায় ই এফ বিন্দুতে উৎপাদন করা যথাক্রমে অযৌক্তিক ও অসম্ভব। তাহলে এখানে উৎপাদন করলে অযৌক্তিক হবে, আর এখানে উৎপাদন করলে অযৌক্তিক অসম্ভব হবে। সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখা নিচে বা বাম দিকে যে কোনো বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার নিশ্চিত করে। খুব ভালো কথা বললো। তার মানে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই এবিসি এর বাম দিকে যত উৎপাদন করবো এদিকে, ততই কি হবে, অসম্ভব অযৌক্তিকতা নির্ণয় করবে এবং অদক্ষতা। এর বাইরে উৎপাদন করলে সেটা কি হবে, এই রেখার বাইরে উৎপাদন করলে সেটা অর্জনযোগ্য, সেটা সম্ভব নয়। শুধু উৎপাদন করা সম্ভব যৌক্তিকভাবে এ বি সি বিন্দুর উপর। এজন্য এই অঞ্চলের অদক্ষ অঞ্চল বলে। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বা ডান দিকে যে কোনো বিন্দুতে বর্তমান প্রযুক্তির উৎপাদন সম্ভব নয়। আমরা বাইরে যদি উৎপাদন করতে যাই তাহলে সেটা সম্ভব হবে না, কারণ ওইটা আমাদের ওই পরিমাণ সম্পদ নেই। এজন্য এই অঞ্চলকে অর্জনযোগ্য অঞ্চল বলা হয়। দেখো এখানে চিত্র খুব সুন্দরভাবে দিয়েছে। ওই চিত্রটাই আগে দিয়েছে, এখানে লম্ব অক্ষ, ভূমি অক্ষ, এবিসিডি, যেটা এটা উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখান থেকে যদি বাইরে উৎপাদন করি, এই যে এফ বিন্দুতে উৎপাদন করি, তখন কি হবে, y1 আর x2, যেটা আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে। তাহলে এটা অবশ্যই অসম্ভব। চিত্রে লক্ষ্য করা যায় যে ই বিন্দু, দেখো ই বিন্দু, এই যে ভেতরে যে বিন্দু ই বিন্দু, এই বিন্দুতে উৎপাদন করা হলে এক্স দ্রব্য ও এক্স, এটা খুব ভালো করে লক্ষ্য করা। এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি, এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি, তাহলে আমার উৎপাদন করব আমি এক্স বিন্দু, এই যে ও এক্স, দেখতে পাচ্ছ মনে হয়, ও এক্স পরিমাণ, ও এক্স পরিমাণ উৎপাদন। এখন প্রাপ্ত সম্পদের ভিত্তিতে এক্স দ্রব্যের উৎপাদন স্থির রেখে ওয়াই দ্রব্য উৎপাদন যদি বাড়ানো হয়, আমরা এক্স দ্রব্য উৎপাদন স্থির রাখলাম, এখানে এক্স দ্রব্য উৎপাদন এক্স বিন্দুতে রাখলাম, এই এক্স বিন্দুর উৎপাদন এখানে রাখলাম, এখানে রাখার পরে আমি আগে ছিল এই পর্যন্ত, এখন এক্স বিন্দু উৎপাদন আমি এই জায়গায় রেখে আমি যদি ওয়াই দ্রব্য বাড়াচ্ছি, তাহলে ওয়াই দ্রব্য কোথায় যাচ্ছে, ওয়াই দ্রব্য এই যে বি বিন্দু পর্যন্ত চলে যাচ্ছে, তার মানে এই পর্যন্ত বি বিন্দু পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার এক্স দ্রব্য ঠিক থাকছে, কিন্তু ওয়াই দ্রব্যটা এই যে y2 1 পর্যন্ত পেয়ে যাচ্ছে। ই বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্পদের অদক্ষ ব্যবহার নিশ্চিত করে, তাই ই বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে না, মানে অযৌক্তিক হবে। তারপরে আসছে যে আবার এফ বিন্দু যখন উৎপাদন করব, আমরা বাইরের বিন্দুতে যখন এই যে এই বিন্দু, এই এফ বিন্দুতে যখন বাইরে উৎপাদন করব, তখন কি ঘটবে, বলছে যে ক্ষেত্রে এক্স দ্রব্যের কোথায় উৎপাদন করছি, ও এক্স টু, এবং ওয়াই দ্রব্য পাচ্ছি ও ওয়াই ওয়ান, যা অযৌক্তিক। পরিমাণ উৎপাদন এফ বিন্দুতে বি সি বিন্দুর চেয়ে এই বি এবং সি বিন্দু, এই বি এবং সি বিন্দুর চেয়ে বাইরে উৎপাদন করতে গেলে উৎপাদন হবে না, অসম্ভব হবে। কিন্তু বর্তমান প্রযুক্তিতে এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, এই এফ বিন্দুতে বর্তমান প্রযুক্তিতে উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ এফ বিন্দুতে উৎপাদন কাম্য হলেও নির্দিষ্ট প্রযুক্তিতে উৎপাদন করা অসম্ভব। আমরা ধরে নিলাম যে হ্যাঁ ওদিকে গেলে ভালো, ওই পর্যন্ত এফোর্ট গেলে ভালো, তাহলে সেখানে আমাদের কাছে সেই জিনিসটা নেই। আমাদের কাছে এ ট্রিপল প্লাস বা 4+ পেলে ভালো, কিন্তু সেটা তো আর এর ভিতরে নেই, সেটা অবস্থান করছে না, তাহলে সেই জিনিসটা এখানে আসবে না। এরকম চিত্র এঁকে যদি দেওয়া থাকে, তাহলে সব সচরাচর দেওয়া থাকবে কোনটায় উৎপাদন করা যৌক্তিক, কোনটা উৎপাদন করা অযৌক্তিক। আর যদি এরকম দেওয়া থাকে প্রশ্ন, এই যে এরকম তোমার যদি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দেওয়া থাকে, তাহলে সেখানে উৎপাদন সম্ভাবনা আঁকতে বলবে। কারণ এখানে বলছে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার একক আচরণ বা কার্যাবলী পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়, সেটা কিন্তু ব্যষ্টিক অর্থনীতি বলে। নির্দেশ ভিত্তিক ব্যবস্থা বা ধনতান্ত্রিক ব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উত্তম, নির্দেশমূলক ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থনীতি, নির্দেশমূলক থেকে ধনতান্ত্রিক উত্তম কিনা সে কথা বলছে। সামাজিক কল্যাণ অর্জনের নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার থেকে উত্তম। অবশ্যই নির্দেশমূলক অর্থব্যবস্থায় থাকলে সবাই এখানে ভালো, সবাই কি করবে, সব মানুষ এখানে খেতে পারবে, কোনো বেকারত্ব থাকবে না, মুদ্রাস্ফীতি থাকবে না, এখানে অবশ্যই একটা ভালো সিস্টেম বলেছে। আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থার কেন্দ্রীয়ভাবে সার্বিক সামাজিক কল্যাণ অর্জনের মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলে, অর্থনীতির সকল কার্যক্রম পরিচালনা করে। অপরদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বিষয় কি, যে
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় একটা নির্দিষ্ট মাপের মানুষগুলা অনেক ধনী হয়ে যাবে। ব্যক্তিগত কেন্দ্রীয় মুনাফা সর্বাধিক করার লক্ষ্যে অর্থনৈতিক প্রক্রিয়া পরিচালিত হয় এবং এই অর্থব্যবস্থা উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অর্থনৈতিক সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। এতে করে রাষ্ট্রীয় স্বার্থ তথা সামাজিক কল্যাণ ব্যাহত হতে পারে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আসলে কল্যাণ ব্যাহত হবে, কারণ এখানে সব মানুষ সমানভাবে দেখা হবে না। যারা যাদের সম্পদ বেশি তারা আস্তে আস্তে আরো বেশি সম্পদশালী হয়ে যাবে, আহ, যাদের গরিব তারা আস্তে আস্তে বেশি গরিব হয়ে যাবে। তাই নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উত্তম বলে আমি মনে করি। এরকম দেওয়া যেতে পারে খুব সুন্দরভাবে। তো এবার আমরা দেখবো যে নম্বরে বলছে যে উৎপাদন সম্ভাবনার অঙ্কন করো। অঙ্কন করার কোনো ব্যাপার না, আমরা যখনই উৎপাদন সম্ভাবনা অঙ্কন করতে বলবো তখন আমরা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দিয়ে দেব, এবং লম্ব অক্ষ ভূমি অক্ষ দেওয়ার পরে আমরা দেখবো যে এক্স দ্রব্য দেব লম্ব অক্ষে, ভূমি অক্ষে দেবো এক্স এবং লম্ব অক্ষে ওয়াই। এখানে আমরা 1 2 3 4 করে ছোট ছোট করে আমরা 8 পর্যন্ত দিয়ে দেব। তাহলে শেষ পর্যন্ত আমরা দেখবো যে তোমার একটা এই উৎপাদন সম্ভাবনা রেখা পাচ্ছ। দেখো সেই রেখাটা কেমন হবে। গ নম্বর চিত্রে এইটা, এই যে বক্সটা আসলে তোলার দরকার নেই, বক্স না তুললে হবে, বক্স দেওয়ার দরকার নেই, কারণ বক্স তো আছেই আমার প্রশ্ন। তাহলে এখানে আমরা লম্ব অক্ষ ভূমি অক্ষ দিয়ে এখানে 1 2 3 4 করে 8 পর্যন্ত আঁকতে পারি। এভাবে কিভাবে আমরা চিত্র আঁকতাম সেটা বর্ণনা দিয়ে দেব। লম্ব অক্ষে এক্স দ্রব্য, ভূমি অক্ষে ওয়াই দ্রব্য। প্রথমে আমরা এক্স দ্রব্য যদি উৎপাদন করি, দেখো এক্স দ্রব্য দিয়ে 8 একক উৎপাদন করি, ওয়াই দ্রব্য 0, যা কোন বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে, যা এ বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। আবার এক্স দ্রব্য যদি 5, এক্স দ্রব্য দেখো যখন 5, ওয়াই দ্রব্য তখন 5, যা বি বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন 8 একক, যা সি বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। এ বি সি ডি বিন্দু, এ বি সি বিন্দু যোগ করে আমরা উৎপাদন সম্পর্ক অঙ্কন করতে পারি, খুব সহজভাবে আমরা দিতে পারি। এবার ঘ নম্বর প্রশ্ন বলছে যে এক্স 10, ওয়াই 10, এক্স 40, ওয়াই 40 একক সংমিশ্রণ এর যৌক্তিকতা নির্দেশ করে। এর সেম ওই আগের প্রশ্নটা এরকম আগে আগে আঁকা ছিল, এবার অঙ্কন না করে এরা নিজেরা অঙ্কন করতে বলছে। তাহলে আমরা লক্ষ্য করি, দেখো তার মানে এখানে প্রথমে বললো এক্স 10, ওয়াই 10, আবার এখানে চিত্র আঁকতে হবে। ঘ নম্বরে এক্স 10, ওয়াই 10 যদি হয় তাহলে কোথায় যাবে, এক্স 10, ওয়াই 10। তার মানে এক্স 10, ওয়াই 10 কোথায় ভিতরে আসবে, এই যে ভিতরে বিন। তার মানে এটা উৎপাদন করা যৌক্তিক না অযৌক্তিক, এটা অযৌক্তিক। আবার পরে বলেছে দেখো এক্স দ্রব্য, এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য 40, তখন আমরা অবশ্যই এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য 40 কোথায় দেখবো, না এক্স দ্রব্য 20, ওয়াই দ্রব্য 40, এক্স দ্রব্য 40 এসলো, ওয়াই দ্রব্য কোথায় 20, এই যে বাইরে, এটা উৎপাদন করা অসম্ভব। এভাবে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারি, সহজভাবে চিত্র আঁকবো, চিত্র আঁকে আমরা নিজেদের মতো ব্যাখ্যা দিতে পারবো। এভাবে তুমি প্রত্যেকটা প্রশ্ন সলিউশন করো, দেখো প্রশ্ন সলিউশন করলে তোমার স্পিড বাড়বে, তুমি খুব সহজভাবে উত্তর করতে পারবা এবং তোমার উত্তরগুলো যথার্থ যৌক্তিকতা বেশি হবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো মতো পরীক্ষা দাও, পরবর্তীতে দেখা হবে।